সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। যদি আজ হঠাৎ করে ইরান আবার শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়, তাহলে কি আমেরিকা আগের মতো সেগুলো প্রতিহত করতে পারবে? যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ইতোমধ্যেই ব্যবহার হয়ে গিয়ে থাকে, তাহলে কি নতুন করে যুদ্ধ শুরু করার ঝুঁকি নেওয়া সম্ভব? আর যদি সত্যিই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে কেন হঠাৎ করে ওয়াশিংটন বারবার আলোচনার কথা বলছে? এটা কি শুধুই কূটনীতি, নাকি এর পেছনে রয়েছে সামরিক বাস্তবতার কঠিন হিসাব? আরও বড় প্রশ্ন হল, এই সময়টাতে ইরান কি করেছে? তারা কি শুধু যুদ্ধবিরতি দেখেছে, নাকি প্রতিটি দিন ব্যবহার করেছে নিজেদের আরও শক্তিশালী করে তোলার জন্য? আজকের পুরো বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কেন একটি প্রতিবেদনে প্রকাশিত কয়েকটি সংখ্যা এখন পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে, কেন আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগের খবর আন্তর্জাতিক অঙ্গনে এত গুরুত্ব পাচ্ছে, কেন ইসরায়েলি সূত্র বলছে ওয়াশিংটন যে কোনো মূল্যে একটি সমঝোতা চায়, এবং কেন কাতার সহ একাধিক দেশ নীরবে এমন একটি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলাফল নির্ধারণ করতে পারে আগামী দিনের মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে যাবে নাকি আলোচনার নতুন অধ্যায়ে প্রবেশ করবে। চলুন শুরু থেকেই পুরো ঘটনাটি বিশ্লেষণ করি। প্রিয় দর্শক, মাত্র একটি তথ্যই আজ পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ নতুন করে ভাবতে বাধ্য করছে। যদি সত্যিই আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশের ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গিয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে কি ওয়াশিংটন আরেকটি বড় সামরিক সংঘাতের ঝুঁকি নিতে পারবে? আর ঠিক এই সময়েই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি। মার্কিন প্রশাসন নাকি যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতার পথ খুঁজছে, অর্থাৎ একদিকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের চেষ্টা। আর এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য এমন এক অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব শুধু এই অঞ্চলে নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও ভূ রাজনীতির উপর পড়তে পারে। সিএনএনের প্রকাশিত তথ্য অনুযায়ী বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন মার্কিন সেনাবাহিনী তাদের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। দুই সূত্রের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে এবং প্যাট্রিয়ট ব্যবস্থারও প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর খরচ হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ সামরিক অধিকর্তা পেন্টাগনের অস্ত্র ও জ্বালাগোলার মজুদ দ্রুত কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পূর্ববর্তী হিসেব অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় ২২০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং প্রায় ৪৫২টি থার্ড ইন্টারসেপ্টর ছিল। যদি সাম্প্রতিক এই মূল্যায়ন বাস্তবতার কাছাকাছি হয়, তাহলে বোঝা যায় কেন ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে নতুন করে হিসেব নিকাশ শুরু হয়েছে। কারণ একটি আধুনিক যুদ্ধ শুধু আক্রমণাত্মক অস্ত্রের উপর নির্ভর করে না, প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। যদি প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর দ্রুত কমে যায়, তাহলে ভবিষ্যতে সম্ভাব্য হামলা মোকাবিলা করা অনেক কঠিন হয়ে পড়ে। এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। উপসাগরীয় অঞ্চলের বহু দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মার্কিন প্রযুক্তি ও সহায়তার উপর নির্ভরশীল। ফলে এই ধরনের খবর প্রকাশের পর শুধু ওয়াশিংটন নয়, অঞ্চলটির মিত্র রাষ্ট্রগুলোর মধ্যেও উদ্বেগ দেখা দেওয়া স্বাভাবিক। কারণ ভবিষ্যতে যদি বড় পরিসরে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন উঠতে পারে। সূত্রগুলো আরও বলছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার আগেও এই অস্ত্র মজুদের বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনায় এসেছিল। এমনকি সাম্প্রতিক সপ্তাহগুলিতে অন্তত দ্বিতীয়বারের মতো শীর্ষ সামরিক অধিকর্তারা যুদ্ধ আরও বিস্তৃত হলে মার্কিন অস্ত্রভাণ্ডারের উপর কী ধরনের চাপ পড়তে পারে সে বিষয়ে সতর্ক করেছেন। একটি অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্রের দাবি, সংঘাতের সময় দূরত্ব এবং অত্যন্ত নির্ভুল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতির সুযোগ কি ইরান নিয়েছে? আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলি গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সূত্রের বরাতে দাবি করেছে যে ট্রাম্প প্রশাসন নাকি যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে আগ্রহী। একই সময়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত পরবর্তী বিরতির প্রতিটি মুহূর্ত তারা সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজে ব্যবহার করেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী বিদ্যমান অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করা হয়েছে,
বিদেশ থেকে প্রয়োজনীয় অংশ সংগ্রহের চেষ্টা করা হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করা হয়েছে এবং নতুন সামরিক ব্যবস্থা উন্নয়নের কাজও চলেছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন একদিনের জন্যও বন্ধ হয়নি, বরং যুদ্ধের আগের তুলনায় ড্রোন উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আইআরসিজির মুখপাত্রও দাবি করেছেন, সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও উন্নত করা হয়েছে এবং উৎপাদনের গতি বাড়ানো হয়েছে। অবশ্য এসব দাবি সংশ্লিষ্ট পক্ষগুলির নিজস্ব বক্তব্য, যেগুলোর স্বাধীন যাচাই সব ক্ষেত্রে সম্ভব হয়নি। তবে একটি বিষয় পরিষ্কার, সংঘাতের বিরতিকে কেবল বিশ্রামের সময় হিসেবে দেখেনি উভয় পক্ষ, বরং নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ হিসেবেই বিবেচনা করেছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও নীরব কিন্তু গুরুত্বপূর্ণ তৎপরতা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন ও ইরানের মধ্যে বিরোধ কমানোর প্রচেষ্টা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সম্ভাব্য একটি চুক্তির খসড়া তৈরি হচ্ছে এবং তা বিভিন্ন পক্ষের মধ্যে আদান প্রদান করা হচ্ছে। যদিও এখনও সরাসরি আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়নি, তবুও মধ্যস্থতাকারীরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। কাতারের আমিরের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ এবং দোহার কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন উত্তেজনার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনে কি হতে পারে? বিশ্লেষণ হিসেবে বলা যায়, কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, যদি আলোচনার অগ্রগতি অব্যাহত থাকে, তাহলে সীমিত আকারের একটি সমঝোতা তৈরি হতে পারে, যার মূল লক্ষ্য হবে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্য জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। দ্বিতীয়ত, যদি কোনো পক্ষ নতুন সামরিক পদক্ষেপ নেয় বা বড় ধরনের হামলার ঘটনা ঘটে, তাহলে বর্তমান কূটনৈতিক প্রচেষ্টা মুহূর্তেই ভেঙে পড়তে পারে এবং সংঘাত আবার তীব্র হয়ে উঠতে পারে। তৃতীয়ত, উভয় পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রেখেও পর্দার পেছনে আলোচনা চালিয়ে যেতে পারে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক ও সামরিক ব্যয় দুই পক্ষের জন্যই অত্যন্ত বড়। তাই বর্তমান পরিস্থিতিকে শুধু যুদ্ধ কিংবা শুধু পান্তির দৃষ্টিতে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। বাস্তবে এটি এমন এক পর্যায় যেখানে সামরিক প্রস্তুতি, কূটনৈতিক দরকষাকষি, রাজনৈতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতি একই সঙ্গে একে অপরকে প্রভাবিত করছে। প্রিয় দর্শক, আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, সেগুলো হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে যাবে নাকি আলোচনার মাধ্যমে নতুন একটি সমীকরণ তৈরি হবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগ নয়, তথ্যের ভিত্তিতে প্রতিটি ঘটনাকে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি নতুন অগ্রগতির দিকে সতর্ক দৃষ্টি রাখা। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত মন্তব্যে লিখুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।